সুপ্রিয় শিক্ষার্থী, তিতাস অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগতম। আমি জুনাপানি উচ্চ বিদ্যালয় থেকে বলছি, সুজন চন্দ্র দাস, সহকারী শিক্ষক। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের নবম অধ্যায় অম্ল, ক্ষার ও লবণের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথম আমরা যদি বলি অম্ল বা অ্যাসিড। অম্ল বা অ্যাসিড বলতে আমরা কি বুঝি? অম্ল বা অ্যাসিড বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমরা জানি টক সারযুক্ত প্রত্যেকটা বস্তুর মধ্যে অ্যাসিড আছে। তার মানে কি, অ্যাসিডের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে টক সারযুক্ত। যেমন তুমি লেবুর কথা চিন্তা করো, লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুল আছে টার্টারিক অ্যাসিড, আবার আপেল আছে মেলিক অ্যাসিড। এগুলো প্রত্যেকটা টক সারযুক্ত মধ্যে কি আছে? অ্যাসিড আছে। তাহলে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড টক সারযুক্ত। যদি আরেকটা বৈশিষ্ট্য দেখি, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাসকে তোমার কি করবে? লাল করবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড টক সারযুক্ত, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তাহলে প্রথমটা আমরা কি দরকার? মুখে নিয়ে দেখতে হবে এটা টক সারযুক্ত কিনা। আরেকটা দেখতে হবে কি আমার নীল লিটমাসকে লাল করবে। তার মানে আমার কি দরকার? একটা লিটমাস পেপার দরকার। আচ্ছা, এখন তুমি দেখো, আমরা যদি একটা অ্যাসিডের উদাহরণ দেই, যেমন HClO4 সালফিউরিক অ্যাসিড অথবা HCl, সেটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই যে HClO4 সালফিউরিক অ্যাসিড, এটাকে আমি মুখে নিয়ে দেখতে পারবো না, এটা আমাকে পুরোটা জাজরা করে দিবে। আবার কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি মুখে নিয়ে দেখতে পারবো না, মুখে নিয়ে দেখা যাবে না। আবার আমি যদি এটা কি অ্যাসিড কিনা যদি লিটমাস পেপার নেই, তাহলে আমার কিন্তু একটা পেপার লাগবে। যদি নীল লিটমাস পেপার কি করবে? লাল করবে। এখন আমার কাছে মনে এটা নাই, তাহলে আমি কিভাবে বুঝতে পারি? আমি জানি অ্যাসিডের একটা উল্লেখযোগ্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। জলীয় দ্রবণে কি দেয়? H+ আয়ন দেয়। তাহলে আমরা বুঝতে পারি যারা জলীয় দ্রবণে H+ আয়ন দিবে তারা হচ্ছে অ্যাসিড। যেমন তুমি দেখো H2SO4, এটা কি সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে তুমি যদি H2O দাও, মানে কি দিছো? পানি দিছো, তখন সেটা ভাঙবে। ভাঙলে কি হবে? H2+ প্লাস SO4 আবার যদি আমি নেই HCl, সেটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি আমি পানি দেই, সেটা ভাঙবে। ভাঙলে H+ প্লাস ক্লোরিন মাইনাস। আবার যদি তুমি HNO3 মানে নাইট্রিক অ্যাসিড নাও, আর এখানে যদি H2 পানি দাও, তাহলে সেটা ভাঙবে হবে H+ প্লাস NO3 তার মানে কি যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড চেনার সবচেয়ে সহজতম মাধ্যমটা হচ্ছে অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দিবে। যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। আচ্ছা, যদি অ্যাসিডটা পারো, এখন আমরা যাব ক্ষারক। কোথায় যাব? ক্ষারকে। তাহলে ক্ষারক কাকে বলে? আমরা সবচেয়ে সহজ করে বলি, অনেকে বলে ক্ষারকের কি থাকে? হাইড্রোক্সিল থাকে। কি থাকে? হাইড্রোক্সিল থাকে। আমরা জিনিসটা আরো সহজ করে বলি, যদি ক্ষারক হয়, ক্ষারক কারা? ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যোগ অক্সাইড। ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইডকে কি বলা হয়? তোমার ক্ষারক বলা হয়। যেমন তুমি নিলাম NaO, সোডিয়াম একটা ধাতু, তার সাথে অক্সিজেন দিছি, তার মানে কি সোডিয়াম অক্সাইড। আমি যদি এখানে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার নিলাম মনে করো MgO, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, আর আমি যদি এখানে MgOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আবার যদি এখানে অ্যালুমিনিয়াম নেই, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? তাহলে এই যে সোডিয়াম অক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড অথবা
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড, ঠিক আছে, তারা প্রত্যেক কিন্তু ক্ষারক। কেন ক্ষারক? কারণ প্রত্যেক কিন্তু এই বৈশিষ্ট্যটা দেয় যে ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড। আচ্ছা, ক্ষার কাকে বলে? ক্ষার, ক্ষার জিনিসটা কি? ক্ষার হচ্ছে যারা ক্ষারকের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয়। কার মধ্যে? এই যে ক্ষারক আছে, ক্ষারক এর মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়, তাহলে কি যারা পানির সাথে মিশবে তারা হচ্ছে কি তোমার ক্ষারকের মধ্যে যারা পানিতে মিশবে, ঠিক আছে, পানিতে দ্রবীভূত হবে বা মিশ্রিত হবে, তারা হচ্ছে তোমার ক্ষার। কিসের মধ্যে? ক্ষারকের মধ্যে। তাহলে একটা কিন্তু প্রশ্ন আছে এরকম যে সকল ক্ষার ক্ষারক হলো, সকল ক্ষারক ক্ষার নয়। কেন? কারণ ক্ষারটা তখনই হবে যারা পানিতে দ্রবীভূত হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন CaO, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অথবা এটা অনেকে বলে চুনের পানি। ক্যালসিয়াম অক্সাইড কি? চুনের পানি। চুনের পানি, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তোমার চুনের পানি। এই ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু ক্ষারক। এখন এটা যদি পানিতে মিশে H2O যদি পানি দেই, তাহলে কি হবে তোমার CaOH2, তাহলে কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, অথবা এটা কি বলে তোমার লাইম ওয়াটার। ওয়াটার, ক্যালসিয়াম অক্সাইড অথবা কি লাইম ওয়াটার। বুঝতে পারছি? আচ্ছা, এরকম ক্ষারকের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হবে তারা হচ্ছে ক্ষার। এই ক্ষার, তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড কিন্তু তোমার ক্ষারের বৈশিষ্ট্য ধারণ করে, আবার ক্ষারকের বৈশিষ্ট্য ধারণ করে। যদি এই জিনিসটা ক্লিয়ার হয়, এখন আমরা দেখবো তোমার লবণ কাকে বলে। কি লবণ? লবণটা কি? লবণ হচ্ছে ধাতু প্লাস অধাতুর মিশ্রণ। ধাতুর মিশ্রণ। কি বলছি? ধাতু প্লাস অধাতুর মিশ্রণকে কি বলা হয়? লবণ বলা হয়। কি বলছি? ধাতু ও অধাতুর মিশ্রণকে লবণ বলা হয়। যেমন তুমি উদাহরণ হিসেবে দেখতে পারো, যেমন আমি তোমার বললাম Na, রেখি সোডিয়াম, এই সোডিয়াম কিন্তু একটা ধাতু, প্লাস আমি যদি Cl নেই, Cl হচ্ছে কি ক্লোরিন, তাহলে এটা ধাতু এটা অধাতু, বিক্রিয়া করে তোমার কি হইতাছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার লবণ, যেটা আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করি। আর যদি তখন দাও Mg, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, আবার SO4 সালফেট, সালফেট কিন্তু অধাতু, বিক্রিয়া করে তোমার কি হবে MgSO4। তাহলে কি হইতাছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু একটা লবণ। আচ্ছা, যদি এই জিনিসটা ক্লিয়ার হয় তোমাদের, এখন আমরা তো এসিড আর ক্ষারের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। তো তাহলে এসিড বলছিলাম, এসিড তোমার টক স্বাদযুক্ত, স্বাদযুক্ত, কিন্তু ক্ষারের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, ক্ষারের স্বাদ, ক্ষারের স্বাদ উত্তিক্ত বা ফাঁসতে থাকে। আচ্ছা, আবার কি এসিড তোমার নীল লিটমাসকে তোমার লাল করে, লাল করে, কিন্তু ক্ষারের ক্ষেত্রে কি হবে? তোমার ক্ষার লালটাকে নীল করবে, নীল করবে। আচ্ছা, আবার দেখি এসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, আর ক্ষার হাইড্রোক্সিল আয়ন দেয়। আবার তুমি দেখো, আমরা জানি এসিড প্লাস ক্ষার তোমার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ প্লাস পানি। কি বলছি? এসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? তোমার লবণ প্লাস পানি। যেমন আমরা দেখি এসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড,
আমি নিলাম NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা যদি বিক্রিয়া করে তাহলে এই সোডিয়ামটা ধাতু ক্লোরিনটা অধাতু বিক্রিয়া করে NaCl সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে হাইড্রোক্সাইড আছে এখানে কি আছে হাইড্রোজেন বিক্রিয়া করে H2O পানি অথবা আরেকটা উদাহরণ দাও HNO3 নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিডের সাথে আমি যদি MgSO4 মানে কি ম্যাগনেসিয়াম সালফেট নেই সরি ম্যাগনেসিয়াম অক্সাইড দিলাম বিক্রিয়া করে কি তৈরি করে তোমার MgNO3 ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস কি তৈরি করবে তোমার H2O পানি তৈরি করবে। যদি আমরা একটু সমতাকরণটা দেখি তো সমতাকরণের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আছে করা একটা এদিকে হাইড্রোজেন আছে করা একটা। আমরা জানি কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মৌল সংখ্যা আর উৎপাদকের মৌল সংখ্যা সমান হতে হবে। যদি বিক্রিয়কের মৌল সংখ্যা উৎপাদকের মৌল সংখ্যা সমান হয় তাহলে এই যে এখানে হাইড্রোজেন আছে একটা এটা কিন্তু আমার বিক্রিয়ক এটা হচ্ছে উৎপাদক। এদিকে হাইড্রোজেন আছে করা দুইটা তাহলে এদিকে যদি একটি থাকে আর এদিকে যদি দুইটি থাকে তাহলে কিন্তু এখানে আমাকে 2 দিতে হবে। তাহলে এখানে যদি 2 দেই তাহলে হাইড্রোজেন 2 হইতেছে। আবার একটা খেয়াল করো এখানে যে 2 আছে এই 2টা কিন্তু আমরা নাইট্রেট খাইব। যদি নাইট্রেট খাই তো নাইট্রেট আবার করা হয়ে যায় দুইটা তাহলে কত এখানে 2 দিতে পারি। তাহলে কত হইছে এখানে নাইট্রেট 2টা এখানে নাইট্রেট 2টা দিতে পারি। হ্যাঁ দিতে পারি। কেন? কারণ আমি জানি এই যে ম্যাগনেসিয়াম আর NO3 নাইট্রেট ম্যাগনেসিয়াম আর নাইট্রেট যদি পাশাপাশি বসে এই যে ম্যাগনেসিয়াম যোজন হচ্ছে 2 এই যে নাইট্রেটের যোজন হচ্ছে 1। আমরা জানি কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা মূল যখন অপর একটা মূলের পাশাপাশি বসবে তখন তোমার এই যে যোজনীগুলো আছে যোজনীগুলো কিন্তু তোমার করসপন্ডিং হবে। তখন এটা আসবে MgNO3 যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2 এই 2টা নাইট্রেটের সাথে গেছে। ওকে আচ্ছা আরেকটা দেখি আমরা অ্যাসিড প্লাস ধাতব কার্বনেট অ্যাসিড প্লাস ধাতব কার্বনেট বিক্রিয়া করে কি তৈরি করে তোমার লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। কিভাবে দেখো তো মনে করে H2SO4 এটা কি সালফিউরিক অ্যাসিড। আমি একটা ধাতব কার্বনেট নেব কার্বনেটের সংকেতটা কি কার্বনেটের সংকেতটা কিন্তু তোমার CO3। তাহলে এখানে তুমি একটা ধাতব নাও যেমন তুমি এখানে নিলা যে অ্যালুমিনিয়াম নিছো আর কার্বনেট কত CO3 অ্যালুমিনিয়াম কার্বনেট। তো আমি যদি বিক্রিয়া করি তাহলে তো লবণের একটা ধাতব একটা অধাতব কি হবে AlSO4 অ্যালুমিনিয়াম সালফেট। আর বাকি আছে কি পানির সঙ্গে তো আমরা জানি H2O প্লাস কত CO2। আমরা সমতাকরণ একটু পরে করি। যদি সমতাকরণ করতে যাই তাহলে এখানে কত আছে অ্যালুমিনিয়াম করা একটা এখানে করা একটা এখানে সালফেট একটা এখানে হাইড্রোজেন করা দুইটা দুইটি তাহলে কার্বন করা একটা এখানে অক্সিজেন করা তিনটা এখানে আছে চারটা করে হয়ে যায় সাতটা এখানে আছে করা চারটা এখানে একটা পাঁচটা এখানে আছে দুইটা করে আছে সাতটা। আচ্ছা তো আরেকটা কাজ করতে হয় যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী কত 3 সালফেটের যোজনী কত 2 তাহলে কিন্তু তোমাকে এখানে Al2 এর সাথে এখানে 2 দিতে হবে আর সালফেটের সাথে তোমার আবার কত দিতে হবে সালফেটের সাথে দিতে হবে 3। তাহলে অ্যালুমিনিয়াম এখানে করা হয়ে গেছে দুইটা তো অ্যালুমিনিয়াম দুইটা হয়ে গেলে এখানে কিন্তু আমাকে আবার 2 দিতে হবে। ঠিক আছে তো অ্যালুমিনিয়াম দুইটা তো এখানে আবার দেখো কার্বন করা হয়ে যায় দুইটা অক্সিজেন করা হয়ে যায় কিন্তু এখানে কত হয়ে যায় 6। তাহলে এখানে আবার কত দিতে হবে তোমার এখানে তোমার দিতে হবে 2 যদি দিয়ে দেখো তো বাকিগুলো আমি লিখি না। তাহলে এদিকে অক্সিজেন আছে কটা 4টা এখানে আছে কটা 6টা 4 6 করাইছে 10টা তাহলে এখানে করাইছে তোমার 3 4 করা হয়ে যায় 12টা আর এখানে আছে একটা করাইছে তোমার 12 1 13 আর এখানে আবার দুদিনে কত 4 2 দুগুণে 4 তো 4 এ এখানে আছে 4টা আর এখানে 5টা আর এখানে 3 4 কত 12 12 পাশে কত হয়ে যায় 17টা হয়ে যায়। তাহলে এদিকে কত 3 আর এখানে কত 2 3 গুণে কত 6 এখানে কত
4 তাহলে সালফেট এখানে কত আছে 3টা তাহলে এখানে কত দিতে বাবা 3 যেহেতু সালফেট কত এখানে সালফেট হচ্ছে তোমার 3টা এখানে কত আছে 3 তো 3 এর কত এখানে কত 3টা এখানে সালফেট কত 3টাই তাহলে অক্সিজেন এখানে কত আছে 8টা অক্সিজেন এখানে কত 3 এখানে কত 4 3 4 কত 12 12 এখানে 3 এর কত 6 12 আর 6 তোমার কত 5 হচ্ছে 18 18 যদি হয় এখানে কত 3 4 12 12 আর এখানে কত 1 13 দুই কত 4 বুঝছে সালফেট আচ্ছা আরেকটা কাজ করি আমরা তাহলে এখানে হাইড্রোজেন আছে বড় তোমার 3 দুগুণ 6 তাহলে এখানে কত দিতে পারবা 3 যদি 3 দেই তাহলে এখানে কত হচ্ছে আমার 3 4 12 আর 3 দুগুণ কত 6 তাহলে কত হচ্ছে 18 3 4 কত 12 12 আর 3 কত 13 14 15 16 তাহলে এখানে কত হচ্ছে আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা অ্যাসিড প্লাস ধাতব কার্বনেট ধাতব হাইড্রোকার্বনেট যোগ কার্বনেট আরেকটা কাজ করতে পারো তোমরা যদি সমানতা করণটা তোমাদের বুঝতে সমস্যা হয় যদি না পারো ইন কেস না পারো কি আছে মাঝে কি চলে দিয়ে আসবো আমি কিন্তু বলি না যে সমতা গণনা করতে হবে না সমতা গণনা করতে হবে যদি না পারো তাহলে একটা তীর চিহ্ন দিয়া আসবা আর যদি পারো তাহলে সমতা গণনা অবশ্যই করে আসবা ঠিক আছে আচ্ছা তাহলে অ্যাসিড প্লাস ধাতব হাইড্রোকার্বনেট বিক্রিয়া করে তুমি কি উৎপন্ন করবে লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড তাহলে অ্যাসিড একটা সংকেত আমরা ধরে নিলাম ACl এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কিন্তু এখানে একটা কথা বলছি ধাতব হাইড্রোকার্বনেট তার মানে নিলাম কত নিলাম তোমার সোডিয়াম হাইড্রোকার্বনেট তো বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে লবণ কত সোডিয়াম যখন ক্লোরিনের সাথে যাবে কি হবে তোমার NaCl সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি পানির সংকেত কত তোমার H2O প্লাস কত CO2 কার্বন ডাই অক্সাইড অ্যাসিড প্লাস ধাতব হাইড্রোকার্বনেট লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড আরেকটা কাজ করতে পারি আমরা কাজটা হচ্ছে কি অ্যাসিড প্লাস ধাতু যদি অ্যাসিড প্লাস ধাতু হয় তাহলে কি আছে তোমার অ্যাসিড প্লাস ধাতু হচ্ছে তোমার লবণ প্লাস হাইড্রোজেন যোগ জেন তাহলে তোমার কি আছে অ্যাসিড এর কত মনে করো SnO3 নাইট্রিক অ্যাসিড প্লাস কত তোমার ধাতু যদি নাইট্রিক অ্যাসিড প্লাস ধাতু নেই মনে করো আমি এখানে ম্যাগনেসিয়াম যদি ম্যাগনেসিয়াম নেই তো ম্যাগনেসিয়ামটা কার সাথে হবে নাইট্রের সাথে কত হবে MgNO3 2 ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস কত হাইড্রোজেন কত হবে H2 তাহলে এখানে কত দিই বাবা 2 তো এখানে ম্যাগনেসিয়াম কত দুটো তাহলে এখানে আমরা কত দিব 2 তো ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন তাহলে কি অ্যাসিড প্লাস ধাতু লবণ প্লাস হাইড্রোজেন আচ্ছা এবার আমরা দেখি এতে একটা তোমার জিনিস আছে সেটা হচ্ছে কি তোমার যে অ্যাসিড বৃষ্টি কি বৃষ্টি অ্যাসিড বৃষ্টি হচ্ছে কি তোমার ধাতব অক্সাইড কি ধাতব অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কি তৈরি করবে তোমার ধাতব অক্সাইড প্লাস যদি পানি নাও ধাতব অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে তোমার তৈরি করবে অ্যাসিড বৃষ্টি কি বৃষ্টি অ্যাসিড বৃষ্টি যেমন আমরা দেখি CO2 কি কার্বন ডাই অক্সাইড প্লাস H2O পানি বিক্রিয়া করে কি তৈরি করে H2CO3 যেটা কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড কিন্তু তোমার অ্যাসিড বৃষ্টি দেবে অ্যাসিড বৃষ্টি তোমার দেয় অথবা তুমি যদি দাও SO2 সালফার ডাই অক্সাইড প্লাস H2O পানি বিক্রিয়া করে তুমি কি তৈরি করবে H2SO3 সালফিউরিক অ্যাসিড অথবা যদি SO2 প্লাস SO3 প্লাস H2 পানি বিক্রিয়া করে তৈরি করবে H2SO4 এটা কি সালফিউরিক অ্যাসিড তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড সালফার ডাই অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে তোমার কি করতেছে H2SO সালফিউরিক অ্যাসিড আবার SO3 প্লাস H2 পানি কত H2SO সালফিউরিক অ্যাসিড
আচ্ছা, এখন তুমি বলো তো এখানে আরেকটা জিনিস আছে এর দুয়ে পানির ক্ষরতা। কিসের ক্ষরতা? পানির ক্ষরতা। পানির ক্ষরতা জিনিসটা কি? যে পানির ক্ষরতা জিনিসটা হচ্ছে এরকম, যে পানিতে আমি সাবান দেব কিন্তু ফেনা উৎপন্ন হবে না। ফেনা উৎপন্ন হবে না বলতে ফেনা উৎপন্ন হবে কিন্তু সেটা আমার সাবানটা বেশি লাগবে, কিছুক্ষণ পর যায় ফেনা উৎপন্ন করবে। এই যে পানির ক্ষরতাটা আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। ক্ষরতা আর একটা হচ্ছে তোমার অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা। আচ্ছা, এই যে পানি ক্ষরতা হয়, পানি ক্ষরতা জিনিসটা কিভাবে হয় দেখো তো। আমরা জানি পানি ক্ষরতার ক্ষেত্রে জানি তোমার কি প্রথম কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস যদি আমি আগে CO2 কার্বন ডাই অক্সাইড নিই, বিক্রিয়া করে তোমার কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তোমার তৈরি করবে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। এটা কিন্তু প্রাকৃতিক। আবার যদি তুমি নাও CO2 কার্বন ডাই অক্সাইড প্লাস H2O পানি বিক্রিয়া করে কি তৈরি করবে? H2CO3 কার্বনিক অ্যাসিড। আচ্ছা, এই যে ক্যালসিয়াম কার্বনেট বা চলাপথ আর H2CO3 কার্বনিক অ্যাসিড যদি দুটো আমি একত্রে বিক্রিয়া করাই তাহলে কত? CaCO3 প্লাস H2CO3 তাহলে বিক্রিয়া করে কি হইতেছে আমার? CaCO3 ক্যালসিয়াম বাইকার্বনেট। কি উৎপন্ন করে? ক্যালসিয়াম বাইকার্বনেট। এখন এই ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে CaCO3 প্লাস কত? H2O পানি প্লাস যদি তুমি দাও C17H35COONA অথবা K, এটা কি সাবান। C17H35COONA কি? এটা হচ্ছে তোমার সোডিয়াম অথবা পটাশিয়ামের স্টিয়ারেট। যদি সোডিয়াম অথবা পটাশিয়ামের স্টিয়ারেট হয় এই যে সাবান, আর এখানে কিন্তু ময়লা না, এটা কি ক্যালসিয়াম বাইকার্বনেট কি বলা। এখন তুমি দেখো এই সাবান কিন্তু পানির সাথে বিক্রিয়া করবে কিন্তু এখানে ক্যালসিয়াম বাইকার্বনেট থাকার কারণে এই সোডিয়াম অথবা পটাশিয়াম আইসা প্রথমে কার সাথে বিক্রিয়া করবে বা কাকে সরাবে? এই যে ক্যালসিয়ামটা সরাবে। এই জন্য কিন্তু তোমার ওই যে পানি করতে কি আমরা বলছিলাম ঠিক আছে যে সাবান দেব কিন্তু ফেনা উৎপন্ন হবে না, ফেনা উৎপন্ন হবে কিন্তু কিছুক্ষণ পর হবে। কেন হবে? এই সাবান তো প্রথমে যাই পানির সাথে বিক্রিয়া করতে পারবে না, প্রথম যাই কার সাথে বিক্রিয়া করবে? তোমার ওই ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করবে বা ক্যালসিয়াম বাইকার্বনেটকে দূরীভূত করবে, ঠিক আছে? তখন যে বাইকাজটা হবে। আরেকটা এই যে পানি যে দূষিত হয়, পানি দূষণটা আমরা কিভাবে বুঝবো? পানি দূষণটা আমরা বুঝতে পারি COD এবং BOD এর মাধ্যমে। এখানে COD জিনিসটা কি? এটা হচ্ছে তোমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর হচ্ছে কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর হচ্ছে কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ তোমার যত বেশি হবে সেই পানি তত বেশি দূষিত হবে। আর এর এককটা কি? ppm। ppm মানে কি? পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? এর একক হচ্ছে পার্টস পার মিলিয়ন। আর এই পার্টস পার মিলিয়ন কি হবে? তোমার 41 লিটার অথবা 1 কেজি পানিতে যদি তোমার 0.001 মিলিগ্রাম দূষিত পদার্থ থাকে সেটা তোমার পান করার জন্য বা তোমার এটা ক্ষতি হবে না, কিন্তু যদি তোমার ওই দূষণের পরিমাণটা যদি 0.001 মিলিগ্রামের চাইতে বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে তোমার সেটা পান করে তোমার জন্য ক্ষতিকর হবে, ঠিক আছে? আবার পানি বিশুদ্ধকরণের পদ্ধতি আছে। পানি বিশুদ্ধকরণের পদ্ধতিটা আমরা কি করতে পারি? পানি ফুটিয়ে পান করতে পারি অথবা ব্লিচিং পাউডার নিতে পারি, হ্যাঁ ফিল্টার নিতে পারি, ব্লিচিং পাউডার নিতে পারি অথবা তোমার পানিকে ফুটিয়ে তোমার বিশুদ্ধকরণ করা যায়। আবার এতে তোমার ব্লিচিং পাউডারটা আছে, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করি। যদি পরবর্তী ক্লাসে আমার সম্ভব হয় তখন বাকিগুলো নিয়ে আবার আমরা একদিন আলোচনা করব। ভালো থেকো সবাই, গুড বাই।